এক বছর আগে যে আশঙ্কা ছিল তাই হলো। একটি আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ড ঘোষণা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই হাস্যকর প্রহসনমূলক বিচার প্রক্রিয়া যেমন ছিল আন্তর্জাতিক মানের বিনোদন, তেমনি রায় ঘোষণার পরেই বাংলাদেশের জুলাই যোদ্ধা থেকে বিরোধীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মজার বিষয়, এই পুরো বিচার ব্যবস্থাটাই ছিল আন্তর্জাতিক মানের বেআইনি। 25 মার্চ 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উদ্দেশ্য ছিল 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় জামাতের রাজাকার বাহিনী এবং পাক সেনা সদস্যদের বিরুদ্ধে বিচার করা। পাক সেনা ও রাজাকার আল বদর আল শামস বাহিনী যে খুন, ধর্ষণ, গণহত্যা, লুটপাটের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়েছিল তার বিচার করা। ট্রাইব্যুনালে আন্তর্জাতিক শব্দটি জোড়ার প্রধান কারণ ছিল সেখানে পাক সেনাকর্মীর প্রসঙ্গ ছিল, আর সেই ট্রাইব্যুনালেই ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার হলো শেখ হাসিনার, যা পুরোপুরি বেআইনি। আসুন এবারে বুঝে নিই কেন এই বিচার প্রক্রিয়া উদ্দেশ্য প্রণোদিত ও বেআইনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ এনেছে 2024 সালে জুলাই অগস্ট আন্দোলনকে দমাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। মনে রাখতে হবে, এই অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগী নেতা, মন্ত্রী থেকে উচ্চপদস্থ কর্মচারীদের বিরুদ্ধে। এখানে কোনো রকম বিদেশি যোগ নেই, তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ আদালতে পেশও করা হয়নি। নিছক মানবতা বিরোধী গণহত্যামূলক অভিযোগ। আর এই অভিযোগ দায়ের হলে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুসারে ট্রায়াল কোর্ট অর্থাৎ দায়রা আদালতে মামলা শুরু হতে পারে। হত্যা বা গণহত্যার প্রসঙ্গ যখন থাকছে তখন বাংলাদেশ দণ্ডবিধি দফা 302 অনুসারে বিচারক মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারে। আইন আরও আছে, শেখ হাসিনা ভারতে পলাতক, তার উপস্থিতি ছাড়া কি বিচার প্রক্রিয়া চলতে পারে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ধারা 339 ক-এতে এ বিষয়ে বলা আছে। 1. ধারা 87 এবং ধারা 88-তে যা কিছুই থাকুক না কেন, যদি আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পলাতক আছেন বা নিজেকে এমনভাবে গোপন করে রেখেছেন যে তাকে গ্রেফতার করা যাচ্ছে না এবং বিচারের জন্য হাজির করা যাচ্ছে না এবং তাকে অবিলম্বে গ্রেফতার করার কোনো সম্ভাবনা নেই, তাহলে অভিযুক্ত অপরাধের বিচারকারী আদালত একটি বহুল প্রচারিত জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় আদেশ প্রকাশ করে উক্ত ব্যক্তিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেবেন। যদি উক্ত ব্যক্তি সেই নির্দেশ পালনে ব্যর্থ হন তাহলে তার অনুপস্থিতিতেই বিচার করা হবে। তবে শর্ত থাকে যে আদালত অতিরিক্তভাবে নির্দেশ দিতে পারেন যে অভিযুক্তের হাজিরার আদেশটি জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ডেপুটি কমিশনারের দফতর, বাংলাদেশ পুলিশ বা ব্যাপক জনস্বার্থ রয়েছে এমন কোনো সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ট্রায়াল কোর্টেই করা যেত, এমনকি মৃত্যুদণ্ড সেখানেই দেওয়ার ব্যবস্থা করা যেত, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ফের একবার জীবিত করা হলো কোন উদ্দেশ্যে? একদম ঠিক ধরেছেন, প্রথমত পশ্চিমা প্রভুদের খুশি করতে এবং দ্বিতীয়ত জামাতের কয়েক দশকে জমে থাকা ক্ষোভের প্রতিশোধ নিতে। অর্থাৎ জামাতের বিচার যেহেতু ট্রাইব্যুনালে হয়েছে তাই সেখানেই হাসিনার বিচার করা হলো। শেখ হাসিনার মামলায় কোনো আন্তর্জাতিক রাষ্ট্র বা তাদের পোষিত সংস্থা জড়িত নেই, তবু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গড়া হলো। এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করলে কি বিলিয়ন ডলার আয়ের রাস্তা তৈরি হতে পারে? আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ একটু বেশি করা যেতে পারে? প্রশ্নগুলো উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর উল্লসিত জামাত, বিএনপি, এনসিপি, ইউনূস বাহিনী। খাস আদালত চত্বরে দেখা গেল বিরল উল্লাসের দৃশ্য। Immunity on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আর রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রায় শুনে এতটাই দুঃখিত, মর্মাহত যে সাংবাদিকদের সামনে নির্লজ্জের মতো হেসেই ফেললেন। তার হাসি প্রমাণ করে দিল যে বিচারের নামে যে নাটক হয়েছে তা কতটা হাস্যকর। এবার বুঝে নেওয়া যাক কেন এই বিচার প্রক্রিয়া হাস্যকর ছিল। নেদারল্যান্ডে হেগে আন্তর্জাতিক একটি অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে। এখানেই মূলত যে দেশের কোনো রাষ্ট্রনায়কের নেতৃত্বে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী হত্যার বিচার হয়ে থাকে। যুক্তি মানলে শেখ হাসিনার বিচার হওয়ার কথা ছিল এই আদালতে, কারণ তিনি একটি রাষ্ট্রের প্রধান ছিলেন।
মজার বিষয়, এই আদালত কোনো রাষ্ট্রনায়ককে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয় না, কিন্তু কোনো এক পশ্চিমী দানব রাষ্ট্রের অঙ্গুলি হেলনে রাষ্ট্রপ্রধানদের সরাতে হবে এবং ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মৃত্যুদণ্ড দিয়ে নিজেদের আখের গোছাতে হবে। তাহলে উপায়, যা হোক করে একটি ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দ্রুত রায় ঘোষণা করা, তাতে আন্তর্জাতিক মান বজায় থাকুক বা না থাকুক। প্রশ্ন উঠতে পারে, নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে কেন গেলেন না ইউনূস? উত্তর হলো, মামলা টিকত না, কারণ শেখ হাসিনা দেশের আইন শৃঙ্খলা বজায়ের জন্য পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশের বাইরে তিনি কোনো আগ্রাসন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেননি। নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি কেন বেআইনি? কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যা অভিযোগ তার সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগ নেই। কাদের খুশি করতে এই বিচার? পুরো বিচার প্রক্রিয়া পর্যালোচনা করলে দেখা যাবে এই বিচারটি যেমন পশ্চিমী দুনিয়াকে খুশি করতে দেওয়া হয়েছে, তেমনি জামাত ও কট্টর মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকেও এখানে খুশি করা হয়েছে। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তৈরি এই আদালত নতুনভাবে গঠন করা হয়েছে। আর এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাকে করা হয়েছে? মোহাম্মদ তাজাউল ইসলামকে। কেই মোহাম্মদ তাজাউল ইসলাম? ২০১৩ সালে শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যে বিচার চলে, সেই সময় জামাত নেতা কাদের মোল্লার আইনজীবী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী ছিলেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ছিলেন। বোঝা যাচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আসল অভিসন্ধি কি? এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল গোলাম মুর্তজা মজুমদারকে। তাকে যেভাবে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সবথেকে মজার বিষয় হলো, ইউনূস সরকারি শেখ হাসিনা সহ আসামি পক্ষেদের একজন কৌশলী ঠিক করেন না, সেই কৌশলীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োগ দেননি শেখ হাসিনা বা আসামিরা। অথচ তারই যুক্তিতর্ক সম্পূর্ণ বেআইনিভাবে লিপিবদ্ধ করলেন বিচারক, এবং জামাতের এজেন্ট হাসিনার হয়ে আদালতে লড়াই করতে আসা সেই কাকতারু আইনজীবী রায় শুনে গালে চওড়া হাসি নিয়ে বললেন, কষ্ট পেয়েছেন। প্রশ্ন হলো, এই বড় বিচিত্র প্রহসনে ভরা নাটকের জন্য কত মিলিয়ন ডলার কাদের পকেটে ঢুকলো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমি তো কষ্ট পাচ্ছি। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।